ওকে ভাইরা, আমরা গত ক্লাসে কিন্তু অ্যালকাইন শেষ করছি। এখন আমাদের উচিত হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে প্রবেশ করা। আমরা আজকে তাই করব, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপরে আমি একটা হোমওয়ার্ক দেব তোমাদেরকে, মানে খুব ছোটোখাটো হোমওয়ার্ক, যেটা আগের টপিকের সাথে রিলেটেড করে দেবা। অ্যারোমেটিক হাইড্রোকার্বনস অ্যাকচুয়ালি কি আমরা শুরুর দিনে একদম ক্লাসিফিকেশন যখন করছিলাম তখন কিন্তু বলে দিচ্ছিলাম যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কম্পাউন্ডের দুই ধরনের পার্ট আছে, সবগুলোতে হাইড্রোকার্বনস দিয়ে গঠিত। এর মধ্যে অ্যারোমেটিক একটা হচ্ছে অ্যালিফেটিক। আমরা অ্যালিফেটিকের কিছু অংশ শেষ করে আসছি, তার মানে এই নয় যে আমরা এখনও গোটাই শেষ করছি। আমরা এখনও ইনিশিয়াল অবস্থাতেই ধরে নাও, কারণ আগের বিক্রিয়াগুলো ম্যাক্সিমাম প্রায় জানা টাইপের ছিল, অ্যালকিন অ্যালকেন এগুলো ছিল। এখন আমরা অ্যালকেল হ্যালাইড দেখিনি, অ্যালডিহাইড দেখিনি, কিটোন দেখিনি, আমরা আরও কিছু বিক্রিয়া আছে নামীয় বিক্রিয়া, এগুলো কিন্তু এখনো দেখি নাই। তাহলে মিডিল আমি একটা পোর্শন নিচ্ছি অ্যারোমেটিক, যেটা শুরু করবো, এবং সাথে এর সাথেও কিছু সম্পর্ক আছে ওইসব বিক্রিয়ার। ওকে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এইটার মানে কি? এটা অ্যাকচুয়ালি উৎপত্তি করে থেকে হয়েছে, একটা নাম দেখে বোঝা যাচ্ছে অ্যারোমা। অ্যারোমা মানে কি? একটু সুগন্ধি। হ্যাঁ, অ্যারোমা হচ্ছে সুগন্ধিযুক্ত পদার্থগুলো। অ্যারোমেটিক হাইড্রোকার্বনে অ্যাকচুয়ালি এটাই এক মূল বৈশিষ্ট্য এদের চেনার, যে এদের কিছু সুন্দর স্মেল থাকে। যেমন তুমি ন্যাপথালিন চিনছো, সুন্দর স্মেল আছে। আদার্স কিছু মানে আরও কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যেগুলোর গন্ধ অ্যাকচুয়ালি সুগন্ধিও, কিছু ক্ষেত্রে দুর্গন্ধযুক্তও আছে, মানে এদের স্মেল বিদ্যমান, এক কথায় স্মেলই হয় এগুলো। ওকে, তো এইটা আসছে কই থেকে? এসব যৌগের একদম আমি বলি যে মাদার অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বন ইজ বেনজিন। এগুলো আসছে হচ্ছে বেনজিন থেকে। ওকে, তাহলে মাদার অফ, আমি যদি বলি মাদার অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে বেনজিন। এগুলো কই থেকে আসছে? মূলত বেনজিন থেকে আসছে। বেনজিন হচ্ছে এদের অ্যাকচুয়ালি অ্যারোমেটিক নিউক্লিয়াস বলা হয় বেনজিনকে। বেনজিনের যে গঠন বা মানে যে নিউক্লিয়াসটা বা বেনজিনের চক্র, ওটাকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিয়াস। ওকে, আমি এর সম্পর্কে আসবো। অ্যারোমেটিক নিউক্লিয়াস তো সবই বুঝলাম, ওকে, কোনো সমস্যা নাই। আমরা কখন বলবো হচ্ছে এই যৌগটা অ্যারোমেটিক আর ওই যৌগটা অ্যারোমেটিক নয়? একটা তো আমার মানে স্পেশালিটি থাকা লাগবে, একটা ক্যারেক্টার থাকা লাগবে। সেই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সেই তত্ত্বকে বলা হচ্ছে হাকেল তত্ত্ব। কি বললাম? হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব দ্বারাই আমি একটা বিষয় খুব ইজিলি বুঝতে পারি যে আমার ওই যে জিনিসটা ওইটা অ্যারোমেটিক যৌগই হবে। ওকে, তাহলে হাকেল তত্ত্বে হাকেল কি বলছেন? হ্যাঁ, এই একটা দরবেশ। ওকে, এই বলছে হচ্ছে যে সকল, আমি একটু বলি মুখে, তোমরা এগুলো বইয়ে সংজ্ঞা খুব ইজিলি দেওয়া আছে, আমার শর্ট নোট এখান থেকে তুমি নিতে পারতেছো কিনা দেখতে হবে। মুখে বলতেছি, যে সকল চাক্রিক যৌগে বা চাক্রিক সমতলীয় যৌগে, বা আরেকটা কথা বলা হয় যে সকল চাক্রিক বলয়াকার সমতলীয় যৌগে, হ্যাঁ, চাক্রিক বলয়াকার সমতলীয় যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তারাই হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যাকচুয়ালি অ্যারোমেটিক কম্পাউন্ড, হাইড্রোকার্বন বলে সবসময় উচিত হবে না। তারা হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, ভেরি গুড। তো 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন, এইটার মানে কি? এইটা অ্যাকচুয়ালি আমি তোমাকে ব্যাক ক্যালকুলেশন করে বোঝাইতে পারি। তোমাকে আমি এটা তুমি কিন্তু ডিরেক্ট, আমি কেমনে একটা জিনিসের মান আমাকে দেওয়া আছে একটা তোমাদেরকে ধারা বা একটা ইকুয়েশনের সাপেক্ষে, ওই সামনে তুমি কেমনে বের করবা? এটার জন্য অ্যাকচুয়ালি যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে এই 4n+2 থেকে n এর মান। কিসের মান? এই nটা আমার অ্যাকচুয়ালি বের করতে হবে। এই nটার মান যদি পূর্ণ সংখ্যা হয়, ওকে, n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে
তা হচ্ছে আমার অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, ক্ষেত্র বিশেষে n ইজ ইকুয়াল টু 0 হতে পারে। ক্ষেত্র বিশেষে হ্যাঁ আমার একটা এক্সেপশনের ভেতরে আমি বলতে পারি n ইজ ইকুয়াল টু 0 হতে পারে, বাট ফ্র্যাকশন কোনোভাবেই অ্যাপ্লিকেবল না। ফ্র্যাকশন চলবে না। এটার জন্য আমি একটা এক্সাম্পল দাঁড়া করা, এবার আমি এটার মানে হিসাব করবো, এটা ম্যাক্সিমাম টাইমে হতে আসে এই কোশ্চেনটা। ওকে, যে ব্যাখ্যা করো যে বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, বা এই যৌগটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ওই যৌগটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি সবগুলো ব্যাখ্যাতে আজকে আসবো বেনজিনের বিক্রিয়াতে। আমি শুরুতে একটু ঢুকতে পারি, মূল বিক্রিয়াগুলো আগামী ক্লাস থেকে দেখতে পারবা। দেখো আমি একটা বেনজিন আঁকাবো এখন এখানে। ওকে, এইটা আমার বেনজিন, যেটা হচ্ছে এরকম গোল্লা থাকে। অ্যাকচুয়ালি এই গোল্লাটা কি? অ্যাকচুয়ালি এই গোল্লাটা হচ্ছে 3টা পাই বন্ড সঞ্চারণশীল, মানে ঘুরতেছে, এটা বোঝায়। ঠিক আছে, 3টা পাই বন্ড এই বলের মধ্যে ঘুরতেছে, সে অ্যাকচুয়ালি এটা এখানে বোঝানো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বেনজিন কিন্তু আমি যদি আঁকি তাহলে বেনজিনটা কিন্তু দাঁড়াবে হচ্ছে এরকম দেখতে, যে আমার এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড। এটা হচ্ছে আমার মূল বেনজিন, তাই না? এটা হচ্ছে আমার মূল বেনজিন। তো এই যে সঞ্চারণশীল, এই ইলেকট্রনগুলো তো সঞ্চারণশীল, এই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল না, ঘুরতেছে, আমি তাই জন্য গোল দিই, ঘুরতেছে। এবার আসো যে কি হচ্ছে এখানে, তার মানে মোট পাই ইলেকট্রন সংখ্যা কত এই জায়গাতে বলো তো? এখানে মোট পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে, কারণ 3টা পাই বন্ড, 3 পাই বন্ডস, আর 1 পাই বন্ড ইজ ইকুইভ্যালেন্স টু 2 ইলেকট্রনস। তাহলে 3টা পাই বন্ডের জন্য আমরা 6টা ইলেকট্রন পাচ্ছি এই জায়গাতে। খুবই সিম্পল একটা বিষয়। তার মানে আমি যদি এইটাকে বসাই 4n+2, তার মানে এটাই আমার সে 4n+2 ইকুয়াল টু 6। মানে বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে? মানে আমি একটু ব্যাক ক্যালকুলেশন করতেছি, কিন্তু আমি এটা বলছি ঠিকই, বাট আমি এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করতেছি। তার মানে কি আমি বলতে পারি এখান থেকে যে হাকেল দত্ত অনুসারে 4n+2 ইজ ইকুয়াল টু 6, খুব ইজিলি বলা যায়। তাহলে এখান থেকে আমি কি n ইকুয়াল টু কি ক্যালকুলেশন করে কি পারবো না? n ইকুয়াল টু 1 বলতে, যদিও ম্যাথ আমি খুব কম পারি, এতটুকু তো পারি যে n ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এটা কি অ্যারোমেটিক যৌগ? অবভিয়াসলি ইটস অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। অবশ্যই বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, এখান থেকে আমরা কিন্তু বলতে পারতেছি, যেটা তোমাদের জানা লাগবে। এরকম কিছু এক্সাম্পল আরও কিছু তোমরা পাবা, যে এটা প্রথমত আমি শুরুর সময় থেকে আসি, চাকরিক, এটা একটা চাকরিক যৌগ। বলয় আছে, মানে চাকরিক হলে সেটা কিন্তু বলয় ক্রিয়েট করতেছে একটা, দুইটা একইভাবে বলা যায়। সমতুল্য মানে এটা একটা প্লেনের ওপর স্থাপন করা যাবে, এটা একটা প্লেনের ওপর স্থাপন করা যাবে, একটা প্লেন আমি স্থাপন করতে পারছি বেনজিনকে, এটা বোঝাচ্ছে না। সমতলীয় যৌগ, ক্লিয়ার? বেনজিন সমতলীয়ভাবেই অবস্থান করে, সমস্যা হয় না যদি একটা সিঙ্গেল পরমাণু আমরা অ্যাটম নিয়ে চিন্তা করি। সেখানে অ্যাকচুয়ালি তো অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা একদম গোটা একটা খণ্ড নিয়ে চিন্তা করবো না, তার একটা অ্যাটম নিয়ে তো চিন্তা করবো, পরমাণু বা অণু নিয়ে চিন্তা করবো, খুবই স্বাভাবিক, এটাই খুবই স্বাভাবিক একটা বিষয়। ওকে, তাহলে তার অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক কম্পাউন্ড আমি বলতে পারি। একটা এক্সাম্পল একটু আমরা দেখবো এখন, যে আর কি কি হতে পারে। এটা তো একটা এক্সাম্পল আমরা দেখলাম। আরেকটা যৌগ ধরো আমি এভাবে আঁকলাম তোমার জন্য, যৌগটা হচ্ছে কিছুটা দেখতে এরকম, এরকম এখানে দুই পাশে 2টা পাই বন্ড আছে, এই পাশে 2টা পাই বন্ড আছে। এইটা কি? এটা কি বলতো? এটা যদি আমি হিসাব করি, এটার নাম কি বলবো? এতদিন কিন্তু শিখাইছি আমি, একদিন আগে কিন্তু আমি লাইন ডায়াগ্রাম তোমাদের প্লট করা দেখাইছি। হ্যাঁ, এটা আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার এক্সাম্পল। এইটার বেনজিন বলে, এটার ইউপ্যাক নাম কি? এটা বেনজিন, ঠিক আছে, মেনে নিচ্ছি আমি। আমি যদি এটাকে ইয়ের সাপেক্ষে প্রকাশ করি তাহলে কি সাইক্লো হেক্স ট্রাইইন বলবো না আমি? যদি কার্বন হিসাব করি 1 2 3 4 5 6, তাহলে কি বলবো? 1 3 5, মানে সাইক্লো হেক্সাট্রাইন, তাই না? সাইক্লো হেক্স 1 3 5 ট্রাইইন, এটাই বলবো না নাম? সাইক্লো হেক্স 1 3 5, 3 অবস্থানে কি আমার ট্রিপল বন্ড, ডাবল বন্ড আছে 3টা, ট্রাইইন, এটাই বলবো। আমি যদি এটাকে নাম্বারিং করি 1 2 3 4, বা 1 1 2 3 4 আমি করতে পারি, সমস্যা নাই, আমি করতে পারি, এটাও করতে পারতাম, তাহলে মানে বেশি সুবিধা হতো আমার জন্য, তাই না? হ্যাঁ, এটা যদি আমি দিতাম হচ্ছে আমার 2 3 4, তাহলে কি 1 2 সাইক্লো, এটা কি বিউটাডাইন না? এটা 4 কার্বন বিশিষ্ট, 1 2 3 4, এটা কি 4টা কার্বন আছে, তার মানে এটাকে বিউটাডাইন, সাইক্লো বিউটাডাইন এটা বলতে পারি।
অ্যাকচুয়ালি নামটা দিয়ে আমার কোনো কাজ হবে না, এখানে আমি বলবো যে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড কি অ্যারোমেটিক কম্পাউন্ড নয়, এটা বলবো। তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে আমার 4n+2 ইজ ইকুয়াল টু 2টা পাই মানে 4টা ইলেকট্রন আসছে, বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে ইকুয়াল টু এখানে আমি n সমান তাহলে কী লিখবো বলো তো, n সমান তাহলে আমার কি হাফ আসবে না, যেটাকে একটা ফ্র্যাকশনাল নাম্বার না, তার মানে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড আমি বলতে পারতেছি। এটা কিন্তু না, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড কিছুতেই হচ্ছে না, এটি কিন্তু কিছুতেই অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে না। কিছুটা কি ক্লিয়ার, বুঝে গেছে? এটা অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। ওকে, ভেরি গুড। এটা আমরা একটা এক্সাম্পল আমরা পাইলাম এতক্ষণে, যেটা অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে কাজ করতেছে না। এরকম আরও কিছু এক্সাম্পল আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে বেঞ্জিনটা আমি মুছে দিলাম, বেঞ্জিন আমি লিখে রাখছি শুরুতেই। এরকম আরও কিছু এক্সাম্পল আমাদের সামনে আসবে, সেইটা হচ্ছে আমি যদি তোমাদের সামনে আর একটা এক্সাম্পল নিই, কিছুটা ধরো এরকম দেখতে, হ্যাঁ তোমার আমার এই মিডিলে আরেকটা বন্ড হবে, তো বেঞ্জিনিয়াম সোয়ানো বেঞ্জিন আসতেছে, অ্যাকচুয়ালি মিডিলে আরেকটা বন্ড হবে, ধরো এরকম দেখতে কিছুটা, এই 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 হ্যাঁ এবার ওকে, এভাবে যাবে, এই এই এই, দেখা যাচ্ছে কি যাওয়া উচিত, এই একটা যোগটা, হ্যাঁ তাকানো কেমন হলো আমার, আমি যদি কার্বন হিসেবে করি 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু অক টাইপের যোগ হচ্ছে। হ্যাঁ, আমি পেনটাতে আমার আঁকা একটু ভালো হলো না, কারণ কালি একটু শেষ হয়ে আসছে। হ্যাঁ, আমি আরেকবার আঁকতেছি, এই দেখো এই এই এই, তারপর আমার এরকম 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 এরকম, মানে এই দেখো যদি পয়েন্ট হিসাব করি, এই তো এগুলো হচ্ছে আমার সব পয়েন্টস, 1 2 3 4 5 6 7 8, ওইটা নাম্বারিং করে দিলাম, দিয়ে তোমাকে বললাম যে হ্যাঁ ভাই এখানে এবার এইখানে এখানে আছে, এইখানে আছে, এক বন্ড পর পর এইখানে আছে, প্লাস মানে আমার এখানে ম্যাক্সিমাম জায়গায় ধরো একটা পরপর এটা পার হয়ে এটা, এইটা পার হয়ে একটা এখানে হবে, আর একটা এইটা পার হয়ে এইখানে হবে, এই জায়গায় ডাবল বন্ডগুলো বিদ্যমান। এই যৌগটা কি? এইটা কি? এটা কি সাইক্লো অক্টাটেট্রাইন, সাইক্লো অক্টাটেট্রাইন, এই যৌগটা কি অ্যারোমেটিক কিনা? 3 নাম্বার এক্সাম্পল হিসেবে আমাদের। তাহলে এখানে আমি কি লিখবো বলো তো, 4n+2 ইজ ইকুয়াল টু আমার 4টা আসছে মানে 8 8, তাই না? তাহলে n ইকুয়াল টু কি আসতেছে আমার 6/4, তাহলে এইটা কি কোনোভাবে অ্যারোমেটিক যৌগ হচ্ছে? এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়। এগুলো তোমাদের কিন্তু খুব সিম্পলি বুঝতে হবে যে অ্যারোমেটিক যৌগ অ্যাকচুয়ালি কোনগুলো আর কোনগুলো না। জাস্ট এই পাই বন্ডের ক্যালকুলেশনটা তুমি যদি করো তাহলে বুঝতে পারবা। এখন একটা খুবই সুন্দর যৌগ তোমাদের সামনে আমি লিখবো, এই যৌগটা আমি এখানে লিখি, হ্যাঁ এইটার নামই আগে বলে দিই, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। দেখো এটা এরকম দেখতে, প্লাস এই তো প্রোপিন ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। এই যৌগটা কি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক যৌগ বা অ্যালিফেটিক? অ্যালিফেটিক তো না, নন অ্যারোমেটিক বলবো আমি, এটা অ্যালিফেটিক নন অ্যারোমেটিক কিন্তু চাকরিক যৌগ, সে সমস্যা নাই। এখানে খেয়াল করো, এই যৌগের জন্য আমি যদি নর্মাল একটা ক্যালকুলেশন তোমাকে দাঁড় করাই দিই, তাহলে আমি বলবো যে ভাই 4n+2 ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু 2 হবে, তার মানে n ইজ ইকুয়াল টু 0 না? n ইজ ইকুয়াল টু 0 আসলে ওপরের এক্সেপশনের কথা আমি চিন্তা না করি, আপাতত এক্সেপশন n ইকুয়াল টু 0 লেখা আছে, খেয়াল করে দেখো। আচ্ছা সমস্যা নাই। এবার বলবো যে এর কোনো কি বলয়ই নাই, এই nটা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা, nটা কি বলতো? nটার নাম হচ্ছে বলয় সংখ্যা, লিখে রাখো, nটার মানে হচ্ছে বলয় সংখ্যা, যে কতগুলো বলয় আছে। ওকে, বেঞ্জিনে একটা বলয় ছিল, যদি আমি ন্যাপথালিন করতে যেতাম তাহলে ন্যাপথালিনের 2টা বলয় আছে, দেখতে পাবো, থামো। তো এবার বলো এই জায়গাতে এই যে কোনো বলয় নাই, আমি কিন্তু এটাকে তারপরে অ্যারোমেটিক যৌগ বলবো, এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, হ্যাঁ এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কীভাবে বলতেছি? কারণটা হচ্ছে এর ভেতরে সঞ্চরণশীলের যে কথাটা বললাম সঞ্চরণশীল, এই সঞ্চরণশীলতাটা আছে, তাই না?
এইটার কতকগুলো চিত্র আমি যদি প্লট করি তোমার কাছে এভাবে, তাহলে এই যে এখানে খেয়াল করো একটু, আমি একটু কতগুলো আঁকি, যে এই যে পজিটিভ চার্জটা এটাকে দমন করার জন্য কিন্তু এই ইলেকট্রনটা একটু পর এই কার্বনে চলে আসবে, এই দেখো এইখানে চলে আসলো, তাহলে ইলেকট্রন কেন না, এটা এখন পজিটিভ হয়ে গেল। তারপর একটু পর এটাকে দমানোর জন্য ইলেকট্রনটা আবার এই জায়গাতে চলে আসবে, এই জায়গাতে চলে, তখন কি হলো, এইটা পজিটিভ হয়ে গেল। তার মানে কি ইলেকট্রনটা কি এর মধ্যে ঘুরতেছে, তারপর একটু পরে কিন্তু আবার এই কেসটাই হবে, আবার ঘুরে এই জায়গায় চলে আসবে, বোঝা গেছে? তারপর একটু পর কি এটা আবার এখানে যাবে, তাই না, এখানে যাবে, তাহলে কি হবে, আবার এটা আবার পজিটিভ হয়ে যাবে না? এটাই তো বুঝতে পারছো আমি কি বললাম এই জায়গাতে, মানে ইলেকট্রনটা এর ভিতরে ঘুরতে পারে, মানে সঞ্চারণ করতে পারে, এটাই মূল লাইন এই জায়গার, ইলেকট্রনটার ভিতরে সঞ্চারণ করতে পারতেছে। এই জন্যই আমরা মূলত বলি যে আমার এই সাইক্লোপ্রোপিন ক্যাটায়নটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের অন্তর্ভুক্ত। বিষয়টাকে ক্লিয়ার করাইতে পারছি আমি? ভেরি গুড। আশা করি এখান থেকে কোনো কোশ্চেন আসলে তোমাদের অ্যান্সার করতে কষ্ট হবে না। হাকেল তত্ত্ব বুঝে গেছো তোমরা, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু জিনিস তোমরা দেখছো, সাইক্লোপ্রোপিন ক্যাটায়নটা বুঝতে পারছো, আর বলয় সংখ্যাটা বের করাও শিখছো। ওকে, নো প্রবলেম। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমরা কিন্তু দুইটা পড়ছিলাম, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে কি, একটা পড়ছিলাম কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। মানে কি, যেখানে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু, হেটারো পরমাণু থাকবে, হ্যাঁ হেটারো পরমাণু থাকবে, হেটারোসাইক্লিক। মানে কি, কোনো কার্বনের মানে জাস্ট শুধু কার্বন থাকবে না, ওর সাথে অন্য কোনো পরমাণু বিদ্যমান থাকবে। এরকম কিছু হেটারোসাইক্লিক পরমাণুর মধ্যে আমি খুব সিম্পলি তোমাকে কিছু ব্যাখ্যা দিতে পারি। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি বলে দিই, একটু ন্যাপথালিন নিয়ে কিছু কথাবার্তা বলি। যে এটা তো করলামই আমরা, এখানে আঁকি, সমস্যা নাই। ন্যাপথালিন দেখতে কিন্তু এরকম, হ্যাঁ এই দেখো ন্যাপথালিন। এটার যদি আমি কাউন্ট করতাম, মোট এখানে 5টা তোমার এর ইয়ে আছে, এর মধ্যে মোট পাই বন্ড আছে হচ্ছে 5 পাই বন্ড। তার মানে বলতে পারি 4n + 2 = 10, মানে n = কিন্তু 2। খেয়াল করতেছো, এই দেখো এটা হচ্ছে বলয় সংখ্যা বোঝায়, চক্রের মধ্যে যে বলয়, এটাই হচ্ছে বলয় সংখ্যা, বুঝতে পারছো ন্যাপথালিনের জন্য। এবার আমি একটু হেটারোসাইক্লিক কিছু যৌগ নিয়ে কথা বলবো। আমি এখানে তোমাদের জন্য কিছু এক্সাম্পল সেট করে রাখি আগে থেকেই, হ্যাঁ। ধরো এখানে অক্সিজেন আছে, এইটা একটা যৌগ। সিমিলার দেখতে আরেকটা যৌগ আছে এখানে, সালফার আছে ধরো এই জায়গাতে। সিমিলার দেখতে আরও একটা যৌগ আছে যাকে আমরা NH লিখতে পারি এই জায়গায়, NH। সিমিলার দেখতে আরও একটা যৌগ আছে যাকে আমরা বলি হচ্ছে সচরাচর এই হচ্ছে আমার 4টা যৌগ আমি এখানে লিখলাম, হ্যাঁ। তোমরা একটু ক্লিয়ার করে স্পষ্ট করে লিখো যে কি বলতেছে এখানে। এখানে 2টা পাই বন্ড আছে, এখানে 2টা পাই বন্ড আছে, এখানে পাই বন্ড আছে, একটা 2টা, একটা ক্রস করে এখানে একটা, এই তো পাই বন্ড। এখান থেকে তোমার কাছে ম্যাক্সিমাম টাইমে কিন্তু MCQ কোশ্চেন আসবে যে এই যৌগগুলোর নাম কি, বা এগুলো আসলে কিছু হেটারো পরমাণুর নাম লিখো, বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের নাম লিখো। যদি অক্সিজেন হিসাবে হেটারো পরমাণু ইউজ হয়, তাকে আমরা বলবো হচ্ছে ফিউরান, এর নাম হচ্ছে ফিউরান। যদি সালফার থাকে তাহলে তার নাম বলবো হচ্ছে আমরা থায়োফিন, থায়োফিন। যদি NH থাকে তাহলে তার নাম বলবো আমরা পাইরল। যদি NHN থাকে তাহলে আমার নাম বলবো তাকে হচ্ছে আমরা পিরিডিন। এই কয়টা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস, যে এই কটাই আসে, যে ফিউরান, থায়োফিন, পাইরল আর পিরিডিন। এগুলো হচ্ছে হেটারোসাইক্লিক, তোমার কি বলবো আর কি, চাকরিক যৌগ আর কি, হেটারোসাইক্লিক। হ্যাঁ, চাকরিক যৌগ তো অবশ্যই, কিন্তু কার্বন নাই, অন্য একটা হেটারো পরমাণু, মানে সরি কার্বন ব্যতীত অন্য কোন হেটারো পরমাণু আছে, কার্বন তো অবশ্যই থাকবে, ডাজন্ট মিন যে কার্বন কখনোই থাকবে না। এখন আমার প্রশ্ন হলো যে এগুলো কি আসলে অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা? আমার প্রশ্নটা বুঝতে পারছো কি? আমি তো এগুলো হেটারোসাইক্লিক যৌগ বললাম, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে পড়াচ্ছে হেটারোসাইক্লিক, কারণ চাকরিক যৌগটা তার মধ্যে ঢুকতেছে, আমরা অ্যারোমেটিক আমরা চাকরিকের মধ্যে ঢুকতেছে আমরা, হ্যাঁ। তাহলে এইটা কি অবশ্যই অ্যারোমেটিক কিনা আমাকে এটা বুঝতে হবে সবার আগে। আমি প্রথমত আসি 1 নাম্বার ফিউরান দিয়ে।
4 1 নাম্বার নিয়ে আমি শুধু ব্যাখ্যায় আসবো। 1 নাম্বার ফিউরান। হ্যাঁ আমার হচ্ছে এটাই ফিউরান ভাই। দেখো এখানে আমার দুটো ডাবল বন্ড আছে। প্রথমত সবাই যেটা করবা যে ওকে ভাই দুটো ডাবল বন্ড আছে তো নো প্রবলেম, এই তো 4n + 2 = 4, 4n + 2 = 4, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারি n = হাফ। অবশ্যই ফিউরান ইজ নট অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। ক্রস দিয়ে দিব, মার্কস কি পাবো? পাবো না। সঞ্চারণশীল পাই ইলেকট্রন বা পাই বন্ধন মানেই যে শুধুমাত্র আমি ইলেকট্রন নেব, এটা কিন্তু চিন্তা করলে ভুল হবে। এটা কিন্তু চিন্তা করলে অবশ্যই ভুল হবে। এইখানে একটা জিনিস খেয়াল করবা যে অবশ্যই দেখো অক্সিজেনের উপরে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে। মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন কি ঘুরতেছে না? মুক্ত জোড় ইলেকট্রন কি ওই চক্রের ভেতরে আছে না? ওইটাও তো আমার সঞ্চারণে অংশগ্রহণ নেই। মুক্ত জোড় ইলেকট্রনও কি সঞ্চারণে অংশগ্রহণ নেই। আমি যদি এটা শুধু বন্ডের হিসাব করি তাহলে 4 পাবো, কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন যদি কাউন্ট করি তাহলে আমি এখানে মোট কি 3টা পাবো না? তাহলে আমার মোট ইলেকট্রন কতগুলো আসবে? এখানে 4 আর 2 6টা ইলেকট্রন আসবে না? তাহলে এখানে কি 6 বসবে না? বোঝা গেল? খুবই সুন্দর। তার মানে কি n = আমরা পাবো হচ্ছে এখানে 1। এই নিয়ম মনে রেখে তুমি এই দুটা করলেও মিলে যাবে, কিন্তু তুমি এটা ঠিক রেখে এটা করতে গেলে তোমার তখন ভুল হয়ে যাবে। আমি 1 নাম্বারটা করাইছি, তুমি 2 নাম্বারটা একটু খেয়াল করে আমার কাছে আমার সাথে দেখো যে হয় কিনা, 2 নাম্বারটা কি হচ্ছে কিনা। হ্যাঁ 2 নাম্বারটা এখানে হচ্ছে আমার সালফার আছে, তাই না? এই তো আমার 2টা পাই বন্ড। এখানেও কিন্তু আমার বিষয়টাই হয়ে যাবে, সালফারের উপরে কিন্তু 1 জোড়া মুক্ত ইলেকট্রন আসছে, মানে একটা মুক্ত ইলেকট্রন আসছে। তার এখানেও কি হবে বলো তো? 6 হবে। তার মানে এখানেও n = 1 হবে। তার মানে এটাও একটা অ্যারোমেটিক যৌগ, অবশ্যই এটাও একটা অ্যারোমেটিক যৌগ। আমি এবার ডিরেক্ট 4 নাম্বারে জাম্প করব, নাম্বার 4। ওকে, আমি এখানে দিচ্ছি একটা বাদ, এইখানে হবে। ওকে, আমি আমার নিয়মে চলে আসতেছি। 4n + 2। এবার কি নাইট্রোজেনের উপরে মুক্ত ইলেকট্রন আছে না ভাই? নাইট্রোজেনের উপরেও কিন্তু মুক্ত ইলেকট্রন আছে। এই নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রনের জন্য আমি তাহলে এখন এখানে মোট 4টা পাইতেছি। তার মানে কি 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। n = হচ্ছে 6/4। তাহলে বিষয়টা কি ঠিক হচ্ছে? না ঠিক হচ্ছে বলতেছে না যে এটা কি অ্যারোমেটিক হচ্ছে না, এটা অ্যারোমেটিক হচ্ছে না, কিন্তু এটা ভুল। এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে আমি ভুল কোথায় করলাম? আমি ভুল এক জায়গায় করেছি। আমি আবার এই জায়গাতে কিছু একটা গুনতে ভুল করছি। হ্যাঁ আমি এই জায়গাতে আবার কিছু একটা গুনতে ভুল করছি। আমার এখানে 6ই হবে, এর n = এটাও 1 হবে। কেন ভাই? আপনি তো একটু আগেই বললেন যে মুক্ত ইলেকট্রন আছে, এটা তো ধরতে হবে আমার। অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রন কাউন্ট সঞ্চারণে ওই টাইমে অংশ নেয় যখন তার একই বন্ধনে কোনো পাই বন্ড না থাকে। কথাটা ভালো করে শোনো, এইখানে মুক্ত ইলেকট্রন সঞ্চারণ অংশগ্রহণ করছে, এর কারণ হচ্ছে কি এর ওই বন্ধনের সাথে আর কোনো পাই বন্ধন নাই, ও নিজেই মুক্ত ইলেকট্রনটা নিয়ে আসছে। কিন্তু এই জায়গাতে খেয়াল করো তো, নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রন থাকা সত্ত্বেও তার একটা বন্ধ কিন্তু পাই বন্ড হিসেবে আছে, তাই না? মানে কি একই সাথে মুক্ত ইলেকট্রন ও পাই বন্ড থাকলে মুক্ত ইলেকট্রন, এটা কাটা, মুক্ত ইলেকট্রন কাউন্ট হবে না। বোঝা গেল? যদি আমার একই সাথে মুক্ত ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আমি সেটা কাউন্ট করব না। এখানে আমি কাউন্ট করলে কিন্তু 8 করে ফেলতাম। ওগুলো নিয়ম বললাম না একটু আগে যে এই নিয়ম মতো করে এসে ওইটা তুমি ঠিক করবা, কিন্তু এই একটা যোগ তুমি ভুল করে ফেলবা। একই কার্বনে কিন্তু মুক্ত ইলেকট্রন আর পাই বন্ডটা একসাথে আছে এই জায়গাতে, এর জন্য আমি কিন্তু এটা নিতে পারবো না কিছুতেই। মাথায় ঢুকছে? এই কনসেপ্টগুলো তোমাদের জন্য খুবই লাগবে এবং আশা করি যে এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো ক্লাসগুলোতে, কারণ এখান থেকে কোশ্চেন অনেক বেশি হয়। ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন হয়, কখর জন্য হয়, তো এমসিকিউ তো তুমি এখান থেকে সলভ করতে পারবা, এমসিকিউ থেকে সলভ করা যাবে। তো আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা বেনজিনের বিক্রিয়া থেকেই স্টার্ট করবো এবং সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।